জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম স্নাতক সম্মান, কোর্স কোড 241911। কোর্সের নাম বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, লেকচার নম্বর 9। লেকচারের শিরোনাম বাংলাদেশ ও মুসলিম বিশ্ব। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী অধ্যাপক, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। শিখনফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে মুসলিম বিশ্বের ভূমিকা বর্ণনা করতে পারবে। মুক্তিযুদ্ধকালীন মুসলিম বিশ্বের বাংলাদেশ বিরোধী ভূমিকার কারণ বর্ণনা করতে পারবে। স্বাধীন বাংলাদেশের সাথে মুসলিম বিশ্বের সম্পর্ক বর্ণনা করতে পারবে। বাংলাদেশ এবং ওআইসির সম্পর্ক বর্ণনা করতে পারবে। বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক বর্ণনা করতে পারবে। বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক বর্ণনা করতে পারবে। বাংলাদেশ ও ইরাকের সম্পর্ক বর্ণনা করতে পারবে। বাংলাদেশ ও ইরানের সম্পর্ক বর্ণনা করতে পারবে। বাংলাদেশ ও কুয়েতের সম্পর্ক বর্ণনা করতে পারবে। বাংলাদেশ ও কাতারের সম্পর্ক বর্ণনা করতে পারবে। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক বর্ণনা করতে পারবে। বাংলাদেশ ও মিশরের সম্পর্ক বর্ণনা করতে পারবে। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সম্পর্ক বর্ণনা করতে পারবে। বাংলাদেশ ও বাহরাইনের সম্পর্ক বর্ণনা করতে পারবে এবং বাংলাদেশ ও মরক্কোর সম্পর্ক বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আলোচনা করছি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে মুসলিম বিশ্বের ভূমিকা প্রসঙ্গে। বাংলাদেশ বিশ্বের অন্যতম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এদেশের প্রায় 90% মুসলমান। 1971 সালে মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশ কোনো মুসলিম রাষ্ট্রের সমর্থন পায়নি। এমনকি নিরপরাধ বাঙালিদের উপর পাকিস্তানি হামলার কারণে সৃষ্ট সমস্যা উত্তরণের ক্ষেত্রে মুসলিম বিশ্ব কোনো রকম সহযোগিতা না করে বরং নীরব থেকেছে। কখনো কখনো পাকিস্তানের পক্ষে কাজ করেছে। এটা অত্যন্ত দুঃখজনক। তবে বাংলাদেশের স্বাধীনতা লাভের পর মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটা বর্তমানে বজায় রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আলোচনা করছি মুক্তিযুদ্ধকালীন সময়ে মুসলিম বিশ্ব কর্তৃক বাংলাদেশ বিরোধী ভূমিকার কারণ প্রসঙ্গে। প্রথমেই আসা যাক পাকিস্তানের অপপ্রচার। পাকিস্তান সে সময় মুসলিম বিশ্বের অত্যন্ত প্রভাবশালী রাষ্ট্র এবং পাকিস্তানের বেশ কিছু মিত্র শক্তি ছিল। পাকিস্তানপন্থী এইসব শক্তি এবং পাকিস্তানের গণমাধ্যমসমূহে ক্রমাগতভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানো হয়। তারা বাংলাদেশে পাকিস্তানের অভিযানকে ন্যায়সঙ্গত বলে অভিহিত করেছে, যে কারণে মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্র বাংলাদেশে আসলে কি ঘটছে সেই বিষয়টি জানতে সক্ষম হয়নি। এছাড়াও সে সময়ে পাকিস্তানি এই তৎপরতাকে যৌক্তিক বলে প্রচার চালানো হয়, যা বাংলাদেশের বিপক্ষে মুসলিম বিশ্বে অবস্থানের অন্যতম কারণ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারত অকৃত্রিম বন্ধু হিসাবে বাংলাদেশকে প্রচুর সহায়তা করেছে, অর্থ
অস্ত্র, বুদ্ধি, পরামর্শ, শরণার্থীদের আশ্রয় দিয়ে ভারত যে ভূমিকা রেখেছে তা পাকিস্তানের সহ্য হয়নি। পাকিস্তান বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসাবে বিভিন্ন রাষ্ট্রের কাছে প্রচার করে। মুসলিম বিশ্ব পাকিস্তানের এই কথাকে বিশ্বাস করেছিল এবং ভারতের সরাসরি সংশ্লিষ্টতা মুসলিম বিশ্ব খুব ভালোভাবে নেয়নি, যে কারণে তারা ভারত বিরোধিতার কারণে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে। কিন্তু পরবর্তী সময়ে মুসলিম বিশ্বের ভুল ভেঙেছে এবং তারা বর্তমানে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে এবং সৌহার্দ্যমূলক সম্পর্ক বাংলাদেশের সাথে অব্যাহত রয়েছে। সোভিয়েত ইউনিয়ন প্রসঙ্গ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে সারা বিশ্ব দুইটি মেরুতে বিভক্ত ছিল, একদিকে আমেরিকা আর একদিকে সোভিয়েত ইউনিয়ন। আমেরিকা যেহেতু পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছে, সেহেতু সোভিয়েত ইউনিয়নের পাকিস্তানের বিপক্ষে অবস্থান করেছে। সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পক্ষে থাকার কারণে এবং ভারতের পক্ষে থাকার কারণে মুসলিম বিশ্ব সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে তথা পাকিস্তানকে সমর্থন করেছে। সোভিয়েত ইউনিয়নের এই অন্তর্ভুক্তি মুসলিম বিশ্বের কাছে ভালো লাগেনি, যে কারণে মুসলিম বিশ্ব বাংলাদেশের বিপক্ষে অবস্থান করেছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে অবলম্বন করছে। বাংলাদেশের এই সময়কার ঘটনা প্রবাহ বিশ্ব রাজনীতিকে দুই ভাগে বিভক্ত করেছে, যে কারণে মুসলিম বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্রের মেরুতে অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, যেটা ছিল অত্যন্ত দুঃখজনক। মুসলিম বিশ্বের আশঙ্কা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ মুসলিম বিশ্বের কাছে ভিন্ন ধরনের মনে হয়েছিল। পাকিস্তানের ক্রমাগত প্রচার এবং বিভিন্ন কারণে মুসলিম বিশ্ব মনে করেছিল বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে একটি হিন্দু আশ্রিত রাষ্ট্র হতে যাচ্ছে, যেখানে ভারতই থাকবে বাংলাদেশের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। এই ভুল ধারণার কারণে মুসলিম বিশ্ব বাংলাদেশকে সহযোগিতা করেনি। তারা মনে করেছিল একটি মুসলিম রাষ্ট্র পাকিস্তানের অভ্যন্তর থেকে আলাদা হয়ে বাঙালি জাতিগোষ্ঠী মূলত ধর্ম পরিপন্থী কাজের দিকে অগ্রসর হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলাদেশ স্বাধীনতার পরে মুসলিম বিশ্বের ভুল ভেঙেছে এবং বাংলাদেশের সাথে মুসলিম বিশ্বের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে এবং বর্তমানে অত্যন্ত সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আলোচনা করছি স্বাধীন বাংলাদেশের সাথে মুসলিম বিশ্বের সম্পর্ক প্রসঙ্গে। একটু আগে আলোচনা হয়েছে যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্র বাংলাদেশের সরাসরি বিপক্ষে অবস্থান করেছে এবং পাকিস্তানকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। বাংলাদেশের এই ন্যায়যুদ্ধকালীন সময়ে মুসলিম বিশ্বের এই ভূমিকা ছিল দুর্ভাগ্যজনক। তবে পাকিস্তানের অপপ্রচার এবং নানা ভুল বুঝাবুঝির কারণে মুসলিম বিশ্ব মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশকে সমর্থন না করলেও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের প্রতি তাদের আন্তরিকতা এবং সহযোগিতা প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটা অত্যন্ত সাফল্যজনকভাবে এগিয়ে যাচ্ছে। আমরা এ পর্যায়ে সেগুলো আলোচনা করব। অন্যান্য সংস্থার সদস্যপদ লাভে সহায়ক। বাংলাদেশ মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার ফলে আন্তর্জাতিক বিভিন্ন সহযোগিতামূলক সংস্থা ও সেবামূলক সংস্থার সদস্যপদ লাভে বাংলাদেশ সহায়তা পেয়েছে।
বিশেষ করে মিশর, ইরাক ও দক্ষিণ ইয়েমেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ লাভে বাংলাদেশকে সহযোগিতা করেছে। মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার কারণে তাদের সাথে যে সকল সংস্থার সুসম্পর্ক ছিল সেগুলো বাংলাদেশকে সহজে সদস্য করে নিয়েছে এবং বাংলাদেশে তাদের সাহায্য সহযোগিতা শুরু করেছে এবং অব্যাহত রয়েছে। আর্থিক অনুদান 1972 সালের প্রথমার্ধে পর্যন্ত কোনো আরব রাষ্ট্র বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। সে বছর মার্চ মাসে দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি রাষ্ট্র যথা ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া বাংলাদেশকে ফ্রেন্ডশিপ বিমান কেনার জন্য আর্থিক অনুদান প্রদান করে। পরবর্তীকালে বিভিন্ন মুসলিম রাষ্ট্র বাংলাদেশকে সাহায্য সহযোগিতা দিয়েছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করেছে এবং যুদ্ধ বিধ্বস্ত দেশের পুনর্গঠনে ভূমিকা পালন করেছে। মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠা। স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশ মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক উন্নতি করে মুসলিম বিশ্ব বাংলাদেশকে স্বীকৃতি এবং সহযোগিতা করেছে। এর ফলে সমগ্র মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ ভূমিকা রেখেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে ইরাক ইরান যুদ্ধ বন্ধে বাংলাদেশ উদ্যোক্তার ভূমিকা পালন করেছে। ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি বাংলাদেশ অকুণ্ঠ সমর্থন এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এছাড়া বসনিয়ার স্বাধীনতা যুদ্ধে কসোভোর সংকটে বাংলাদেশ মুসলিম বিশ্বের পাশে থেকে নৈতিক সমর্থন দিয়েছে এবং সীমিত সম্পদকে কাজে লাগিয়ে এই সকল সংকট দূরীকরণে সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে গেছে। জনশক্তি রপ্তানি। বাংলাদেশের সাথে মুসলিম বিশ্বের সম্পর্ক উন্নয়নের পর মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশে প্রচুর জনশক্তি রপ্তানি হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সমস্ত রপ্তানিকৃত জনশক্তির বেশিরভাগ অংশই রপ্তানি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। পরবর্তীকালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্র এবং পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় বাংলাদেশের প্রচুর জনশক্তি রপ্তানি হয়েছে। ফলে বেকার সমস্যা যেমন সমাধান হয়েছে, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও অনেক উপকার হয়েছে। বাংলাদেশ এবং ওআইসির সম্পর্ক। ওআইসি হল মুসলিম বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন নামে এই সংগঠনটি বাংলাদেশকে সদস্যপদ দিয়েছে 1974 সালে। সে বছর পাকিস্তানে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বাংলাদেশ অংশগ্রহণ করে এবং পরবর্তীকালে বাংলাদেশের কার্যক্রমে ওআইসি নেতৃবৃন্দ এবং ওআইসির সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছে এবং বাংলাদেশের প্রতি আস্থা রেখেছে, যে কারণে ওআইসির বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্য, চেয়ারম্যান কিংবা সচিব হিসেবে বাংলাদেশ ভূমিকা পালন করেছে এবং যোগ্যতার স্বাক্ষর রেখেছে। এছাড়া ওআইসির সদস্যভুক্ত বিভিন্ন রাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে এবং এইসব রাষ্ট্র থেকে সাহায্য সহযোগিতা যেমন পেয়েছে, বাণিজ্যিক অংশীদারত্ব প্রতিষ্ঠিত হয়েছে, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে এসেছে নানা রকম সুখবর।
প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আলোচনা করব বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কে। সৌদি আরব মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র। মুসলমানদের একটি বৃহত্তম ধর্মীয় ইবাদত হল হজ। সৌদি আরবে পবিত্র হজ পালন এবং সারা বিশ্বের মুসলমানদের তীর্থকেন্দ্র কাবা শরীফ অবস্থিত এবং ইসলাম ধর্মের প্রবর্তক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমি হিসেবে সৌদি আরব মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত শ্রদ্ধার এবং অত্যন্ত কাছের একটি রাষ্ট্র বলে মনে করা হয়। মুসলিম উম্মার নেতৃত্ব দানের ক্ষেত্রে সৌদি আরবে রয়েছে বিশাল ভূমিকা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে সৌদি আরবও অন্যান্য মুসলমান রাষ্ট্রের মতো বাংলাদেশের বিপক্ষে অবস্থান করেছে এবং পাকিস্তানকে সমর্থন করেছে। তথাপি স্বাধীনতা পরবর্তীকালে সৌদি আরবের সাথে বাংলাদেশের সুসম্পর্ক স্থাপিত হয়েছে এবং বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে এবং বাংলাদেশের জনশক্তি আমদানির ক্ষেত্রে সৌদি আরব অন্যান্য মুসলিম রাষ্ট্র থেকে এগিয়ে রয়েছে। আমরা এই পর্যায়ে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক নিয়ে আলোচনা করব। স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি। ইতোমধ্যে আলোচিত হয়েছে যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে সৌদি আরব খুব ভালোভাবে নেয়নি। পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র এই রাষ্ট্রটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকালীন সময় পাকিস্তানকে সামরিক এবং অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে, যে কারণে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্থপতি, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালি জাতি প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকালে সৌদি আরব বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর সৌদি আরব 15 আগস্ট 1975 তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তবে এখানে উল্লেখ করা যেতে পারে, ওই দিন স্বীকৃতি দিলেও এর পূর্বে বাংলাদেশ সরকার এবং সৌদি সরকারের মধ্যে বিভিন্ন কূটনৈতিক আলাপ আলোচনা এবং যোগাযোগ হয়েছিল এবং বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছিল। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা। 1975 সালে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দানের পর বাংলাদেশে দূতাবাস স্থাপনের কার্যক্রম শুরু করে সৌদি আরব এবং অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্যিক লেনদেনকে সামনে রেখে সৌদি আরবে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধি দল প্রেরণ করা হয়। বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্টের উপদেষ্টা পরিষদের সদস্য ডক্টর এম.এন. হুদা এবং পরবর্তী সময়ে বিমান বাহিনী প্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক এয়ার ভাইস মার্শাল এ.জি. তাওয়াবের জেদ্দায় সৌজন্য সফরের ফলে উভয় দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কাজগুলো দ্রুত সম্পন্ন হয় এবং বাংলাদেশের সাথে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। উন্নয়ন অংশীদার। সৌদি আরব বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে অন্যতম অংশীদার এবং বাংলাদেশের
বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করে যাচ্ছে এই রাষ্ট্রটি। ধর্মীয় দিক থেকে বিভিন্ন ধর্মীয় স্থাপনা উন্নয়নে এই রাষ্ট্রের সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা সহযোগিতা করে যাচ্ছে এবং এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ক্রমশ অর্থনৈতিক দিক থেকে উন্নতি লাভ করছে। বাণিজ্যিক অংশীদার। সৌদি আরব বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশের বিভিন্ন কৃষিজাত সামগ্রী সৌদি আরবে রপ্তানি হয় এবং সে দেশে বাংলাদেশি পণ্যের যথেষ্ট চাহিদা রয়েছে। এই সকল পণ্য রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর বিপুল বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হচ্ছে। জনশক্তি রপ্তানি। সৌদি আরব বাংলাদেশের অন্যতম জনশক্তি আমদানিকারক রাষ্ট্র। বাংলাদেশে রপ্তানিকৃত জনশক্তির সবচেয়ে বেশি পরিমাণ জনশক্তি সৌদি আরবে কর্মরত রয়েছে। এর ফলে এদেশের বেকার সমস্যার যেমন সমাধান হয়েছে, তেমনি প্রচুর রেমিটেন্স আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ প্রতি বছর সৌদি আরব থেকে গড়ে প্রায় $3.7 বিলিয়ন আয় করে, যা এদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আলোচনা করছি বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক প্রসঙ্গে। বাংলাদেশ ও মালয়েশিয়া দুটি ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র। দুটি রাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বাংলাদেশকে স্বাধীনতার পরপরই স্বীকৃতি দানকারী এই রাষ্ট্রটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধশালী রাষ্ট্র। বাংলাদেশের সাথে মালয়েশিয়াও কমনওয়েলথ, ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি, D8 এবং জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মালয়েশিয়া সফর করেন। দুই শীর্ষ নেতার সফর বিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ হয়, যা এদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং জনশক্তি রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একটি সময় মালয়েশিয়া সৌদি আরবের পরপরই বাংলাদেশের শীর্ষ জনশক্তি আমদানিকারক রাষ্ট্র ছিল, কিন্তু পরবর্তীকালে মালয়েশিয়ার অভ্যন্তরীণ নীতির পরিবর্তন এবং সরকার পরিবর্তনের ফলে এবং বাংলাদেশের শ্রমিকদের কিছু বেআইনি কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের জনশক্তি রপ্তানি ভাটা পড়েছে। সাম্প্রতিক সময়ে সরকার মালয়েশিয়ায় পুনরায় অধিক জনশক্তি রপ্তানির জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। শ্রমিক ইস্যু। মালয়েশিয়া এবং বাংলাদেশের সম্পর্কের বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমে আসে এই ইস্যুটি। সৌদি আরবের পরে সাম্প্রতিক সময়ে মালয়েশিয়া বাংলাদেশের সবচেয়ে বেশি শ্রমিক আমদানিকারক রাষ্ট্র, কিন্তু 2007 সালে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানি বন্ধ হয়ে যায়, কারণ মালয়েশিয়ায় কিছু বাংলাদেশি শ্রমিকদের অনৈতিক কর্মকাণ্ড সরকারের দৃষ্টিতে এসেছে। সে কারণে 2009 থেকে 2012 সাল পর্যন্ত
বাংলাদেশ থেকে শ্রমিক যাওয়া বন্ধ ছিল। পরবর্তীকালে বাংলাদেশ সরকারের অনুরোধে মালয়েশিয়া সরকার শ্রমিক নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিলেও বর্তমান সময়ে মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানি খুবই কম। সরকারের চেষ্টা অব্যাহত থাকায় আমরা আশা করছি অচিরেই মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য পূর্বের মতো উন্মুক্ত হবে এবং এদেশের জনশক্তি রপ্তানি এবং রেমিটেন্স আয়ের ব্যবস্থা পূর্বের মতোই চালু হবে এবং সেটা অব্যাহত থাকবে। বাণিজ্যিক সম্পর্ক। মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার। এই রাষ্ট্রটি 2012 সালে বাংলাদেশের পদ্মা ব্রিজ তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। তাছাড়া ফ্রি ট্রেড মুভমেন্টের জন্য মালয়েশিয়ার পক্ষ থেকে প্রস্তাব করা হয়। মালয়েশিয়ায় বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস পণ্য এবং ওষুধ রপ্তানি হচ্ছে। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে মালয়েশিয়া অন্যতম রাষ্ট্র, যা ভারত পাকিস্তানের পর বাংলাদেশকে তৃতীয় বিনিয়োগকৃত দেশ হিসেবে কার্যক্রম অব্যাহত রেখেছে। এদেশে মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানিগুলো বিপুল পরিমাণ বিনিয়োগ করেছে। বাংলাদেশে যে সকল মালয়েশিয়ান দ্রব্য আমদানি হচ্ছে সেই সব দ্রব্যগুলো হলো পাম অয়েল, পরিশোধিত পেট্রোলিয়াম, লোহা, স্টিল, বিভিন্ন কেমিক্যাল এবং বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য। বাংলাদেশ ও ইরাকের সম্পর্ক। ইরাক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পর স্বীকৃতিদানকারী প্রথম আরব রাষ্ট্র। এই রাষ্ট্রটি বাংলাদেশের সাথে ইসলামী সম্মেলন বা সহযোগিতামূলক সংস্থা ওআইসি, জোট নিরপেক্ষ আন্দোলন, জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্য। সে কারণে বিভিন্ন ফোরামে বাংলাদেশ এবং ইরাকের শীর্ষ নেতৃত্বের মধ্যে যোগাযোগ এবং দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। এছাড়া 1980-র দশকে ইরাক ইরান যুদ্ধ বন্ধে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। জনশক্তি রপ্তানির কারণে ইরাকের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে। যদিও 1990 সালে ইরাক কর্তৃক কুয়েতে আগ্রাসন সংগঠিত হলে বাংলাদেশের সাথে ইরাকের সম্পর্কের অবনতি হয় এবং সেদেশে বাংলাদেশের সরকারিভাবে জনশক্তি রপ্তানি বন্ধ রয়েছে। তথাপি এখন পর্যন্ত 40,000-এর মতো বাংলাদেশি ইরাকে কর্মরত রয়েছে। এই পর্যায়ে আলোচনা করছি বাংলাদেশ ও ইরানের সম্পর্ক প্রসঙ্গে। ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এই রাষ্ট্রটি ঐতিহ্যবাহী মুসলিম রাষ্ট্র হিসাবে ইসলামী সংস্কৃতির চর্চা কেন্দ্র হিসাবে বিশ্বের নিকট পরিচিত। দীর্ঘদিন যাবৎ ইরানের সাথে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। 1980-র দশকে ইরাক ইরান যুদ্ধ বন্ধের ক্ষেত্রে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। বাংলাদেশে ইরানের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদারিত্ব রয়েছে, তেমনি
দুই দেশের মধ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিনিময় হয়ে থাকে। 1995 সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট হাশেমি রাফসানজানি বাংলাদেশ সফর করেন এবং তার আমন্ত্রণে পরবর্তীকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা ইরান সফর করেন। এছাড়া পরবর্তী সময়ে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ আগ্রহ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের শিল্প খাতে সহযোগিতা করার জন্য কাজ করতে চেয়েছিলেন। যাই হোক, 2006 সালের জুলাই মাসে নন ট্যারিফ শুল্ক প্রস্তাবের ব্যাপারে বাংলাদেশ ও ইরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার উদ্দেশ্য ছিল উভয় দেশের মধ্যে মুক্ত বাণিজ্য কার্যকর করা। উভয় দেশের মধ্যে বাৎসরিক প্রায় $100 মিলিয়ন ব্যবসার কথা সে সময় বলা হয়। 2007 সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার ইউরেনিয়াম প্ল্যান্টের অবকাঠামোগত উন্নয়নের জন্য ইরান সরকারকে অনুরোধ জানায় এবং বাংলাদেশের জ্বালানি ও শক্তি বিষয়ক অধিদপ্তর ইরানকে বাংলাদেশের তেল শোধনাগার স্থাপনে সহযোগিতা করার জন্য অনুরোধ জানায়। বাংলাদেশ বর্তমানে ইরানের সাথে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখেছে। ইরানি ও বাংলাদেশের প্রচুর জনশক্তি কর্মরত রয়েছে এবং মুসলিম উম্মার রাষ্ট্র হিসাবে স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের সাথে ইরানের সম্পর্ক ক্রমশ জোরদার হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আলোচনা করছি বাংলাদেশ ও কুয়েতের সম্পর্ক প্রসঙ্গে। কুয়েত মধ্যপ্রাচ্যের একটি ছোট্ট সমৃদ্ধ রাষ্ট্র। তেল রপ্তানি করে এই রাষ্ট্রটি বিশ্বে খুবই পরিচিত। 1973 সালের নভেম্বরে কুয়েত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দান করে এবং তখন থেকেই বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে। 1974 সালের নভেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুয়েতের আমিরের আমন্ত্রণে সেদেশ সফর করেন। 1980 সালে কুয়েতের আমির শেখ জাবের আল আহমেদ আল সাবাহ রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। 1995 সালের এপ্রিল মাসে কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাদ আল আবদুল্লাহ আল জালেম আল সাবাহ ঢাকা সফর করেন। পরবর্তীকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কুয়েত সফর করেন। সফর বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক যথেষ্ট উন্নত হয়। বর্তমানে সে দেশে বিপুল পরিমাণ বাংলাদেশি কর্মরত রয়েছে এবং সে দেশে বেতন ভাতা অত্যন্ত বেশি থাকায় বাংলাদেশি কর্মরত শ্রমিকগণ কুয়েত থেকে বিপুল পরিমাণ রেমিটেন্স প্রতি বছর পাঠিয়ে থাকে। এছাড়া কুয়েতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সে দেশে বাংলাদেশের বিভিন্ন কৃষিজাত দ্রব্য, নিটওয়্যার, ফুটওয়্যার, প্রিন্টেড ম্যাটেরিয়ালস, হস্তশিল্প, চামড়া ও চামড়াজাত দ্রব্য, কার্পেট ইত্যাদি দ্রব্য রপ্তানি করা হয়। বাংলাদেশের বিভিন্ন খাতে কুয়েতের বিনিয়োগ রয়েছে। এই সকল বিনিয়োগ বাংলাদেশের তেল শোধনাগার স্থাপন, জ্বালানি ও বিদ্যুৎ খাত অন্তর্ভুক্ত রয়েছে। পানি সম্পদ উন্নয়ন, অবকাঠামো, সড়ক উন্নয়ন সহ বিভিন্ন খাতে কুয়েত অনুদান দিয়েছে। কুয়েতের অনুদানে পরিচালিত বিভিন্ন প্রকল্প সমূহের মধ্যে রয়েছে বাংলাদেশের সেচ প্রকল্প, বিদ্যুৎ সরবরাহ প্রকল্প, ইস্ট ওয়েস্টে বিদ্যুৎ সংযোগ, 8টি পল্লী বিদ্যুতায়ন প্রকল্প, গভীর নলকূপ প্রকল্প ইত্যাদি।
বাংলাদেশ ও কাতার সম্পর্ক। বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র হল কাতার। মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করে আসছে এবং প্রাকৃতিক দুর্যোগকালীন বাংলাদেশকে অনুদান দিয়েছে। প্রতি বছর বাংলাদেশ থেকে কাতারেও বিপুল পরিমাণ জনশক্তি রপ্তানি হয় এবং তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। কাতারে বাংলাদেশি শাকসবজি, হিমায়িত খাদ্য, প্রিন্টেড ম্যাটেরিয়ালস, পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, শুটকি মাছ, ফল ফলাদি, নিটওয়্যার, কাপড়, চিংড়ি ও হস্তশিল্প রপ্তানি করা হয়। এইসব পণ্য রপ্তানি করে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক। মধ্যপ্রাচ্যে অবস্থিত সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের অন্যতম বন্ধুপ্রতিম রাষ্ট্র। বাংলাদেশ এবং এই রাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ওআইসি, জোট নিরপেক্ষ আন্দোলন, জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার সদস্য হওয়ায় বাংলাদেশ এবং আরব আমিরাতের সরকারের মধ্যে প্রায়ই যোগাযোগ হয় এবং দ্বিপাক্ষিক আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়, যে কারণে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রয়েছে। এই রাষ্ট্রে প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ জনশক্তি রপ্তানি হয় এবং বর্তমানে প্রায় 3.5 লাখের বেশি লোক কর্মরত রয়েছে এই রাষ্ট্রটিতে। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ পণ্য রপ্তানি হয় সংযুক্ত আরব আমিরাতে। এইসব দ্রব্যের মধ্যে শাকসবজি, প্রিন্টেড ম্যাটেরিয়াল, হিমায়িত খাদ্য, তৈরি পোশাক, নিটওয়্যার, প্যাকেটজাত চা, ফল ফলাদি, পাট ও পাটজাত দ্রব্য, শুটকি মাছ, চিংড়ি, ঔষধ, সিরামিক, চামড়া ও চামড়াজাত দ্রব্য, আর্টিফিশিয়াল ফুল, সিমেন্ট এবং জুয়েলারি। বর্তমানে দুই দেশের সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ রয়েছে। বাংলাদেশ ও মিশরের সম্পর্ক। মিশর আফ্রিকা মহাদেশের একটি প্রভাবশালী মুসলিম রাষ্ট্র। 1973 সালের দিকে বাংলাদেশের সাথে মিশরের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় এবং বর্তমান সময় পর্যন্ত এই সম্পর্ক ক্রমশ উন্নতি লাভ করছে। বাংলাদেশ এবং মিশর ঘনিষ্ঠ বন্ধু প্রতিম রাষ্ট্র হিসাবে জাতিসংঘ, ইসলামী সম্মেলন সংস্থা, D8 সহ বিভিন্ন জোটে একসঙ্গে কাজ করছে। দুই দেশই পরস্পরের উন্নয়ন সহযোগী। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা, বন্যা এবং ঘূর্ণিঝড় আক্রান্তদের সাহায্য দিয়ে মিশর তার বন্ধুত্বকে আরও শক্তিশালী করেছে। মিশরে বাংলাদেশের বিভিন্ন পণ্যদ্রব্য রপ্তানি হয়ে থাকে। এই সকল রপ্তানি পণ্যগুলো হলো পাট ও পাটজাত দ্রব্য, ফার্নেস অয়েল, তৈরি পোশাক, চামড়াজাত দ্রব্য, বিশেষ ধরনের কাপড়, নিটওয়্যার প্রভৃতি। এই সকল পণ্য রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর বিপুল অর্থ উপার্জন করে। বছরে প্রায় 25 কোটি টাকার মতো গড়ে মিশর থেকে বাংলাদেশ আয় করে থাকে। এই পর্যায়ে আলোচনা করছি বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সম্পর্ক প্রসঙ্গে। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি মুসলিম অধ্যুষিত রাষ্ট্র। এই রাষ্ট্রটি জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পরপরই 1972 সালে এই রাষ্ট্রটি বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে থাকে এবং সে সময় থেকে বাংলাদেশের সাথে ইন্দোনেশিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। বিভিন্ন আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংস্থায় একযোগে কাজ করে বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার সম্পর্ক
অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছে। দ্বিপাক্ষিক বিভিন্ন সম্পর্ক এই দুটি রাষ্ট্রকে ব্যবসা, বিনিয়োগ, কৃষি উন্নয়ন, সামরিক, শিক্ষা, খাদ্য নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী আন্দোলন এবং গবেষণা ক্ষেত্রে আরও কাছে নিয়ে এসেছে। দুর্যোগ প্রতিরোধ এবং উদ্বাস্তু সমস্যা নিরসনে দুটি রাষ্ট্র একাত্মতা ঘোষণা করেছে। বিশ্বের যে রাষ্ট্রগুলো প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকির মধ্যে রয়েছে, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া এদের মধ্যে উল্লেখযোগ্য। এইসব ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ ইন্দোনেশিয়ার সাথে একসাথে কাজ করছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় প্রচুর রপ্তানি করা হয়ে থাকে এবং এইসব রপ্তানি পণ্যের রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ ও বাহরাইন সম্পর্ক। বাহরাইন মধ্যপ্রাচ্যের অন্যতম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এই রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। প্রতি বছর প্রায় 4 থেকে 5 হাজার বাংলাদেশি শ্রমিক বাহরাইনে রপ্তানি করা হয়। বাংলাদেশে যে সকল পণ্য উৎপাদিত হয় এর অনেকগুলোই বাহরাইনে রপ্তানি করা হয়। সবচেয়ে বেশি যে সকল পণ্য রপ্তানি হয় সেগুলো হলো শাকসবজি, হিমায়িত খাদ্য, প্রিন্টেড ম্যাটেরিয়াল, শুটকি মাছ, তৈরি পোশাক, হস্তশিল্প, ফার্মাসিউটিক্যালস, চা, নিটওয়্যার এবং চিংড়ি। এইসব পণ্য রপ্তানি করে বাংলাদেশ বাহরাইন থেকে প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করছে। দুই দেশের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক উত্তরোত্তর আরো ঘনিষ্ঠ হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আলোচনা করছি বাংলাদেশ ও মরক্কোর সম্পর্ক প্রসঙ্গে। মুসলিম উম্মার দুটি রাষ্ট্র বাংলাদেশ ও মরক্কো দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় একসাথে কাজ করতে গিয়ে দুদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠতর হয়েছে। এদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এবং আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে মরক্কো বাংলাদেশকে সাহায্য ও সহযোগিতা দিয়ে আসছে। এই রাষ্ট্রটিতে বাংলাদেশের বিভিন্ন কৃষি এবং হস্তশিল্প রপ্তানি করে প্রতি বছর বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। দুটি রাষ্ট্র পরস্পরের উন্নয়নের অংশীদার হিসেবে একসাথে কাজ করে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যে যেখানে থাকবে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ ও নিরাপদ থাকবে।